গাজা সংকট ২১ শতকের অন্যতম জটিল, রক্তক্ষয়ী এবং মানবিক বিপর্যয়ের অন্যতম প্রতিচ্ছবি। ফিলিস্তিনি ভূখণ্ডের এই ছোট্ট উপকূলীয় অঞ্চলটি কয়েক দশক ধরে অবরুদ্ধ, দখলকৃত ও সংঘাত-বিধ্বস্ত অবস্থায় রয়েছে। এখানে প্রায় ২৩ লাখ মানুষ বসবাস করলেও তাদের জীবনযাপন প্রতিনিয়ত যুদ্ধ, অবরোধ ও দারিদ্র্যের ছায়ায় বিপন্ন হয়ে পড়ছে। আপনি শুনছেন গাজা বিষয়ে ফিরে দেখা চ্যানেলের বিশেষ প্রতিবেদন। সঙ্গে আছি আমি তানিশা রহমান। চলুন ঘুরে দেখি সংকটের গভীরে। বিশেষ করে ২০০৭ সালে হামাসের ক্ষমতা গ্রহণের পর থেকে গাজা কার্যত এক বন্দী ভূখণ্ডে পরিণত হয়েছে। ইসরায়েল ও মিশরের যৌথ অবরোধ, নিয়মিত সামরিক অভিযান, বিমান হামলা এবং স্থল অভিযানের ফলে এই সংকট শুধু রাজনৈতিকই নয়, এক বিশাল মানবিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। সাম্প্রতিক হামলায় গাজার অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত এবং অর্ধলক্ষাধিক মানুষ নিহত হয়েছে। আহতপঙ্গু হয়েছে লক্ষাধিক। এই প্রেক্ষাপটে গাজা সংকট আন্তর্জাতিক ন্যায়বিচার, মানবাধিকার এবং ভূরাজনীতি বিশ্লেষণের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। বিষয়টি সম্যক বুঝতে হলে আমাদের যেতে হবে একটু অতীতে। আমরা ঘটনার পটভূমি, সংঘাতের কারণ, দায়ীদের ভূমিকা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও একটি টেকসই সমাধানের দৃষ্টিভঙ্গি কোথায়। চলমান সংঘাতের প্রকৃতি ও সময়রেখা। এই সংঘাত নতুন নয়। ২০০৭ সালে হামাস গাজার ক্ষমতা গ্রহণের পর থেকে ইসরায়েল এ অঞ্চলকে অবরোধ করে রেখেছে। এরপর থেকে কয়েক দফা বড় যুদ্ধ হয়েছে। ২০০৮ সালে, ১২ সালে, ১৪ সালে, ২১ সালে ও সর্বশেষ ২০২৩ সাল থেকে বর্তমান পর্যন্ত সংঘর্ষ সবচেয়ে ভয়াবহভাবে চলমান রয়েছে। এই লড়াই প্রথাগত যুদ্ধের মতো না হয়ে অসামঞ্জস্যপূর্ণ শক্তি ও প্রযুক্তির ব্যবহারে একতরফা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনি প্রতিরোধের বর্তমান অবস্থা। ইসরায়েল আধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও বোমা ব্যবহার করে গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে আসছে। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো সীমিত পরিসরে রকেট হামলা চালালেও তা তুলনামূলকভাবে দুর্বল ও অপর্যাপ্ত। বেসামরিক হতাহতের পরিসংখ্যান ও মানবিক বিপর্যয়। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা। খাদ্য, চিকিৎসা ও জ্বালানির মারাত্মক সংকটে পড়েছে গাজাবাসী। মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্যযুদ্ধ। এই যুদ্ধ শুধুই রণাঙ্গনে সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতেও। গাজার বাস্তবতা তুলে ধরতে এক পক্ষ লড়ছে তথ্য প্রচারে, আর অন্য পক্ষ লড়ছে সেই তথ্য দমন ও বিকৃত করতে। সত্য ও মিথ্যার বিভাজন ক্রমেই কঠিন হয়ে উঠছে, ফলে তথ্যযুদ্ধ হয়ে উঠেছে এই সংঘাতের একটি বড় উপাদান। কেন হচ্ছে? গাজা সংকটের শেকড় ছড়িয়ে রয়েছে বহু আগের ইতিহাসে। ১৯৪৮ সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে লক্ষ লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন। এরপর থেকেই ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবি ও ইসরায়েলের দখলদার নীতির মধ্যে সংঘাত চলতে থাকে। ১৯৮৭ সালে গঠিত হামাস একদিকে রাজনৈতিক দল এবং অন্যদিকে একটি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ইসরায়েল অঞ্চলটি অবরুদ্ধ করে রাখে। এতে গাজা কার্যত বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগারে পরিণত হয়। এই সংকটের পেছনে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক হিসাবও জড়িত। যুক্তরাষ্ট্র, ইরান, মিসর ও অন্যান্য শক্তির কৌশলগত অবস্থান গাজা সংকটকে আরও জটিল করে তোলে। ধর্মীয় ভাবাবেগ, ইহুদি ও মুসলিম জাতীয়তাবাদ এবং উপনিবেশবাদী ইতিহাস সব মিলিয়ে গাজা রক্তক্ষয়ের একটি দীর্ঘস্থায়ী নাট্যমঞ্চ হয়ে উঠেছে। এই সংঘাত শুধু একটি ভূখণ্ডের নয়, এটি ন্যায়বিচার, পরিচয় ও অধিকার নিয়ে এক অনবরত লড়াই। কে দায়ী? গাজা সংকটের দায়বদ্ধতা বহুমাত্রিক ও জটিল। ইসরায়েল একদিকে যুদ্ধবাজ রাষ্ট্রীয় নীতি, অবরোধ ও নির্বিচার সামরিক হামলার মাধ্যমে গাজাবাসীর মানবাধিকার লঙ্ঘন করছে।
তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বেসামরিক স্থাপনায় হামলা চালায় ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত করে। অন্যদিকে হামাস ও কিছু ফিলিস্তিনি সংগঠনের রকেট হামলা, মানবঢাল ব্যবহার ও রাজনৈতিক কৌশলের ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। এদের ভেতর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও শাসন কাঠামোর দুর্বলতা সংকটকে আরও বাড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ বহুবার উদ্বেগ প্রকাশ করলেও বাস্তব পদক্ষেপ প্রায় অনুপস্থিত। আর বিশ্ব দ্বৈত ভূমিকা পালন করছে, মুখে ফিলিস্তিনের পক্ষে থাকলেও কার্যকর সহায়তা কম। পশ্চিমা বিশ্বের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নীতি দ্বিমুখী। তারা একদিকে শান্তি আলোচনার কথা বললেও অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে থাকে। ফলে গাজা সংকট চলতেই থাকে বিচারহীনতার চক্রে। সমাধান কি হতে পারে? গাজা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সবচেয়ে আলোচিত পথ হল দুই রাষ্ট্রভিত্তিক সমাধান, যেখানে স্বাধীন ফিলিস্তিন ও ইসরায়েল পারস্পরিক সহাবস্থানে থাকবে। তবে রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তব পদক্ষেপের অভাবে এ সমাধান আজও বাস্তবায়িত হয়নি। স্বল্প মেয়াদে জরুরি প্রয়োজন হল অস্ত্রবিরতি ও মানবিক করিডোর চালু করা, যাতে আহত অসহায় মানুষদের জন্য সহায়তা পৌঁছায় এবং খাদ্য, ওষুধের সংকট লাঘব হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার অপরিহার্য। বিচারের অভাবই বারবার সহিংসতার পুনরাবৃত্তি ঘটায়। আঞ্চলিক কূটনীতি, বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর উদ্যোগে সমঝোতার পরিবেশ তৈরি হতে পারে। পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও গণতান্ত্রিক আন্দোলন এ সংকটের প্রেক্ষাপটে নতুন আশার আলো দেখাতে পারে। একটি টেকসই ও ন্যায়ভিত্তিক সমাধান তখনই সম্ভব যখন রাজনৈতিক শক্তিগুলোর পাশাপাশি সাধারণ মানুষের কণ্ঠ গুরুত্ব পাবে। গাজা সংকট একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক দ্বন্দ্ব, যেখানে ইতিহাস, ভূরাজনীতি ও মানবিক ট্র্যাজেডি একাকার হয়ে গেছে। এ সংকটের মূল শিকড় দখলদারিত্ব, বৈষম্য ও বিচারহীনতায় নিহিত। গাজা এখন যেন এক খোলা বন্দিশালা, যেখানে মানবাধিকার প্রতিদিন পদদলিত হয়। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী ন্যায়ভিত্তিক সমাধান। ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ হল এই সংকটকে কেবল নিরাপত্তার সমস্যা হিসেবে না দেখে মানবিক ও রাজনৈতিক বাস্তবতার আলোকে মূল্যায়ন করা। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা, ফিলিস্তিনি রাজনৈতিক ঐক্য এবং ইসরায়েলের আগ্রাসী নীতির পর্যালোচনা ছাড়া কোনো টেকসই পরিবর্তন সম্ভব নয়। একটি টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার ন্যায়বিচার, জবাবদিহি ও মানবাধিকারের প্রতি সম্মান। কেবল তখনই গাজার শিশু, নারী ও মানুষ একটি স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখতে পারবে। এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটি সমগ্র বিশ্বের নৈতিক চ্যালেঞ্জ। আপনি শুনলেন গাজা নিয়ে বিশেষ প্রতিবেদন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।